আমরা উপকূল থেকে ৮৫ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে কোনো এক জায়গা থেকে ট্রলারের তলা ফেটে গিয়েছে, পানি উঠছে, আর ২-৩ মিনিট গেলেই পানিতে ট্রলারের ইঞ্জিন ডুবে ইঞ্জিন বন্ধ হয়ে যাবে। ডুবতে যাচ্ছি আমরা, আশেপাশে ট্রলারও নেই যে কোনো একজন এসে আমাদের উদ্ধার করবে। এমনকি ডুবে গেলে তীরে যে কেউ জানবে ডুবে গেছি সে জানানোর ব্যবস্থাও নেই। সাগরে তখন ১ সেকেন্ড যেন জীবনের শেষ সময় মনে হতে লাগলো। মনের মধ্যে বারবার একই প্রশ্ন, আমরা ট্রলারে থাকা ১০ জন কি বাড়ি ফিরতে পারবো? বঙ্গোপসাগর বিশ্বের সবচেয়ে বড় উপসাগর। বলতে গেলে প্রতি বছরই ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয় এখানে। এতে বড় ক্ষতির মুখে পড়েন সাগরে থাকা জেলে ও এই সাগর উপকূলের বাসিন্দারা। ওয়েদার আন্ডারগ্রাউন্ডের তথ্য বলছে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ৩৬টি ঘূর্ণিঝড়ের মধ্যে ২৬টি ঘূর্ণিঝড়ের উৎপত্তি স্থল বঙ্গোপসাগর। হিসেব করলে দেখা যায় গত ২০০ বছরে সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয়েছে বঙ্গোপসাগরে। এতে প্রাণ হারিয়েছেন বাংলাদেশেরই ২০ লাখ মানুষ। এই উপসাগরের পাশে থাকা দেশগুলির মধ্যে বেশি ক্ষতির মুখে পড়েছে বাংলাদেশ। আয়তনের হিসেবে বিশ্বের মোট মহাসাগরীয় অঞ্চলের ০.৬% স্থান জুড়ে আছে এই বঙ্গোপসাগর। কিন্তু এর তটরেখা বিশ্বের সবচেয়ে ঘন বসতিপূর্ণ সমুদ্র উপকূল। এখানে বাস করে প্রায় ৫০ কোটি মানুষ। তাই ঘূর্ণিঝড় হলে হতাহতের ঘটনাও বেশি হয় বঙ্গোপসাগর উপকূলে। এক কথায় ভৌগোলিক অবস্থানের কারণেই পৃথিবীর সবচেয়ে বেশি সামুদ্রিক ঘূর্ণিঝড় হয় ত্রিভুজ আকৃতির এই উপসাগরে, যার মূলে রয়েছে মৌসুমী জলবায়ু। মৌসুমী বায়ু হলো ঋতু পরিবর্তনের সঙ্গে যে বায়ুর দিক পরিবর্তিত হয়, আর যেসব দেশের ওপর দিয়ে এই বায়ু প্রবাহিত হয় সেসব দেশের জলবায়ুকেও বলে মৌসুমী জলবায়ু। ব্রিটিশ জ্যোতির্গণিত এবং পদার্থবিদ এডমন্ড হ্যালি মৌসুমী শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন। মৌসুমী শব্দের ইংরেজি প্রতিশব্দ মনসুন মূলত আরবি শব্দ মাউসিম বা মালায়ালাম শব্দ মনসিন থেকে এসেছে, আর আরবি মাউসিম শব্দের অর্থ ঋতু বা কাল। এই বায়ু মূলত জল ও স্থলভাগের উত্তাপের তারতম্যের কারণেই দিক পরিবর্তিত হয়। বাংলাদেশের বায়ুপ্রবাহ গ্রীষ্মকালে জলভাগ থেকে স্থলভাগের দিকে এবং শীতকালে স্থলভাগ থেকে জলভাগ বা বঙ্গোপসাগরের দিকে প্রবাহিত হয়। ফলে গ্রীষ্ম বর্ষাকালে বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হয়, আর শীতকালে আবহাওয়া শুষ্ক থাকে। মৌসুমী বায়ু দক্ষিণ এশিয়া এবং ভারত মহাসাগরীয় অঞ্চল ও বঙ্গোপসাগরের জলবায়ুতে সবচেয়ে বেশি প্রভাব বিস্তারকারী বায়ুপ্রবাহ। ভারত সাগর অঞ্চলে গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু ২ শাখায় বিভক্ত করা হয়েছে, যা আরব সাগর প্রবাহ এবং বঙ্গোপসাগর প্রবাহ নামে পরিচিত। ধারণা করা হয় দক্ষিণ এশিয়ায় মৌসুমী বায়ুচক্রের শুরুটা হয় হিমালয় পর্বতমালার সৃষ্টির সময় থেকে। তাই আঞ্চলিক বিন্যাসের দিক দিয়ে মৌসুমী জলবায়ু দক্ষিণ পূর্ব এশিয়ার বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিয়ানমার, ভিয়েতনাম, থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস, মালয়েশিয়া এবং দক্ষিণ পূর্ব চীন ও জাপানের দক্ষিণাংশ জুড়ে বিস্তৃত। এছাড়া মেক্সিকো ও ক্যারিবিয়ান সাগর উপসাগরের উপকূলবর্তী দেশসমূহ, পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের কিছু অংশ, ব্রাজিলের পূর্বাংশ এবং অস্ট্রেলিয়ার উত্তর পূর্বাংশেও এ জলবায়ু রয়েছে। বলা হয় স্থলভাগ থেকে আসা বায়ুপ্রবাহ ও দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুপ্রবাহের সংঘর্ষের কারণেই শরৎকালে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। তবে বঙ্গোপসাগর খুবই উষ্ণ এবং গ্রীষ্মে
ব্যাপক হারে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে বাতাসে জমা হয় প্রচুর জলীয় বাষ্প। ক্রমাগত বৃষ্টিপাত এই আর্দ্রতা ধরে রাখে, যার ফলে সাগরে খুব সহজেই লঘুচাপ থেকে নিম্নচাপ এবং নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় আর ঘূর্ণিঝড় থেকে মহা ঘূর্ণিঝড়ে পরিণত হয়, যার শুরুটা হয় জলীয় বাষ্প উপরে ওঠার সাথে সাথে। আশেপাশের বায়ুচাপে মধ্যবর্তী বায়ুর গতি কমে প্রথমে লঘুচাপ তৈরি হয়, যেখানে ঘন্টায় বাতাসের গতিবেগ হয় 31 থেকে 41 কিলোমিটার। পরে বাতাসের গতিবেগ বেড়ে 41 থেকে 50 কিলোমিটারের মধ্যে হলে তাকে নিম্নচাপ বলা হয়। এছাড়া গভীর নিম্নচাপে বাতাসের গতিবেগ থাকে ঘন্টায় 51 থেকে 60 কিলোমিটার। বাতাসের গতিবেগ ঘন্টায় 62 থেকে 88 কিলোমিটার হলে তখন ঘূর্ণিঝড় বলা হয়। এরপর প্রবল ঘূর্ণিঝড় হলে বাতাসের গতিবেগ হয় 89 থেকে 117 কিলোমিটার। বাতাসের গতিবেগ 118 থেকে 220 কিলোমিটার হলে তাকে অতি তীব্র ঘূর্ণিঝড় বলা হয়। আর বাতাসের গতিবেগ ঘন্টায় 221-এর বেশি হলে তখন তাকে বলা হয় সুপার সাইক্লোন। সিডর ছিল সুপার সাইক্লোন, যার বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 220 কিলোমিটারের উপরে। তবে মৌসুমী ঘূর্ণিঝড় রূপান্তরিত হলে সাইক্লোন বা ঘূর্ণিবাত্তা নামে বলা হলেও এই সাইক্লোন বা ঘূর্ণিবাত্তাই আটলান্টিক মহাসাগরে হারিকেন নামে পরিচিত। এছাড়া সাউথ প্যাসিফিক কিংবা চীনে একে বলে টাইফুন আর অস্ট্রেলিয়ায় একে বলে উইলি উইলি। বঙ্গোপসাগরে সংঘটিত ঘূর্ণিঝড়ের বিশেষ বৈশিষ্ট্য জলোচ্ছ্বাস। এই জলোচ্ছ্বাসের উচ্চতা কখনো হয় 10 মিটার পর্যন্ত। এ কারণে ঘূর্ণিঝড় হলে সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হয়। মৌসুমী ঘূর্ণিঝড়ের তীব্র বাতাস যখন নির্দিষ্ট স্থানে সাগরের পানিকে ঠেলতে থাকে তখন ফানেল বা চোঙার মতো ঘূর্ণবাতের সৃষ্টি হয় এবং পর্যায়ক্রমে সামনের দিকে এগুতে থাকে। আবহাওয়াবিদদের মতে সামুদ্রিক জলোচ্ছ্বাসের সবচেয়ে খারাপ অবস্থা তৈরি হয় অবতল আকৃতির অগভীর উপসাগর কিংবা বেতে, আর বঙ্গোপসাগরও তেমনই। এ কারণেই বড় ঘূর্ণিঝড় হলে জলোচ্ছ্বাস সৃষ্টি হয়। তবে বঙ্গোপসাগরে বিগত বছরগুলোতে ঘূর্ণিঝড় বেশি হওয়ার কারণকে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাওয়াকেই দায়ী করা হয়েছে। আগামীতেও এই উপসাগরে ঘূর্ণিঝড় বেশি হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। তবে অগভীর সমুদ্র হওয়ায় ঘূর্ণিঝড়ে বঙ্গোপসাগরের উত্তর উপকূল অর্থাৎ বাংলাদেশে জলোচ্ছ্বাসের ঝুঁকি সবচেয়ে বেশি। আপনারা যে ছবিটি দেখছেন এটি বঙ্গোপসাগরের 2023 সালে 10 অক্টোবর তোলা এই ছবি। বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এ পর্বের শুরুতেই আমি আপনাদের বঙ্গোপসাগরের জলবায়ু ও প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে জানালেও দুর্যোগ ও দুর্ঘটনায় পড়ে জেলেরা কিভাবে টিকে থাকেন তা দেখাবো। রাত পেরিয়ে সাগর মাঝে আবছা আলো, নতুন একদিনের শুরু। সাগর তার ঢেউয়ের তালে, আমার কাছে ভিন্ন এক ভোর। ঢেউ বাতাসে কানে আসছে ভেসে থাকার সুর। দূরে অন্য জেলেদের ট্রলার, টিপ টিপ লাল আলো, দুলিয়ে যাচ্ছে ঢেউ। বিশাল জলরাশি, যেন কুলহীন আমরা। এখানে জীবনের গল্প ভিন্ন। চোখের ঘুম না ফুরাতেই জীবিকার তারা। মাঝিও জেলেদের দু একজন ঘুম থেকে উঠেছে। এদের একজন ট্রলারের জমে থাকা পানি তুলে বাইরে ফেলছেন। এর আগে সাগর মাঝে মাত্র 3 ঘন্টা ঘুম হয়েছে। জেলেদের উঠার শব্দে আমারও ঘুম ভেঙেছে। এরপর আমিও দিনের শুরু দেখছি। বড় বড় ঢেউ, নোঙরহীন ট্রলার যেন ইচ্ছামতো ঢেউয়ের তালে দিক বেদিক ভেসে চলছে। এখানে আশা নিয়ে ছুটলেও কখনো নিরাশ হতে হয়। আবার এই জলরাশি যেন পাওনাটুকু পূরণ করে দেয়।
যাই হোক, আমাদের ট্রলারের ইঞ্জিন স্টার্ট দিল মাঝি। কিছুক্ষণ পরেই আমরা আরো গভীর সাগরের দিকে ছুটতে লাগলাম। তখনও সকাল হয়নি, নীল জলরাশি, মনে যেন আনন্দের সুর। হয়তো আজ আরো গভীর সাগরে গেলে বেশি মাছ ধরা পড়বে। আমরা আরো মাঝ সাগরের দিকে এগুচ্ছি। আকাশ পরিষ্কার থাকলেও বাতাসের গতিবেগ বেশি, তাই বড় বড় ঢেউ মাঝিও সামলে নিয়ে ট্রলার চালাচ্ছেন। এদিকে সূর্য ওঠার সময় হয়েছে, ধীরে ধীরে উদয় সূর্য। ট্রলারের দু একজন বাদে বাকিরা ঘুম থেকে উঠেছেন। জেগে থাকার দলে আমিও সাগরের বিশালতা দেখছি। সেই সাথে সূর্যের উদয় আর মাঝির পাশে দাঁড়িয়ে বিশাল ঢেউয়ের সাহস নিয়ে মাঝির কৌশলে ট্রলার চালিয়ে যাওয়াও দেখছি। বড় বড় ঢেউ যেন আমাদের চলার গতি থামিয়ে দিচ্ছে, তবুও মাঝি বেশ দ্রুত গতিতেই ট্রলার চালাচ্ছেন। সকালে ঘুম ভেঙে ট্রলার ছুটে চলার প্রায় 1 ঘন্টা হলো। আমরা আরো গভীর সাগরের দিকে যাচ্ছি। রয়েছি কুয়াকাটা উপকূল থেকে 85 কিলোমিটার দূরে। এদিকে সূর্য অনেকটা উপরে উঠে গিয়েছে, তবে ঢেউ যেন ক্রমেই বাড়ছে। চলতি পথে এক একটা বড় ঢেউ ট্রলারে দাঁড়িয়ে থাকাও কষ্টের, গায়ে কাঁপন ধরিয়ে দিচ্ছে। আজ যেন ঢেউ ভেঙে ছুটে চলার দিন। মনে হচ্ছে বঙ্গোপসাগর ছেড়ে ভারত মহাসাগরও পাড়ি দিতে বসেছি। এদিকে হঠাৎ বড় একটা ঢেউ আমাদের যেন ডুবিয়ে দেওয়ার পালা। ঘড়িতে এখন সকাল 5:45। ঘুম থেকে জেলেদের একজন উঠে ট্রলারের ছাউনির ভেতর পাটাতন সরাতেই গা হিম করা দৃশ্য। কোনো এক জায়গা থেকে ট্রলারের তলা ফেটে গিয়েছে, পানি উঠছে, আর 2-3 মিনিট গেলেই পানিতে ট্রলারের ইঞ্জিন ডুবে ইঞ্জিন বন্ধ হয়ে যাবে। ডুবতে যাচ্ছি আমরা। সুন্দর একটি সকালে জীবন মৃত্যুর দুয়ারে। আশেপাশে ট্রলারও নেই যে কোনো একজন এসে আমাদের উদ্ধার করবে। এমনকি ডুবে গেলে তীরে যে কেউ জানবে ডুবে গেছি সে জানানোর ব্যবস্থাও নেই। নেই মোবাইল নেটওয়ার্ক কিংবা ওয়্যারলেস। তাই এখান থেকে আমাদের কেউ উদ্ধার করতে আসবে না, একমাত্র সৃষ্টিকর্তাই ভরসা। আমাদের ট্রলার একটা জায়গা থেকে কাঠ ফেটে তারপর পানি ঢুকছে।
খুবই ক্রুশিয়াল একটা টাইম। মানে আমরা চেষ্টা করছি যে ট্রলারটা কোনোভাবে ঠিক করে তীরে ফেরা যায় কি না। এখন কোন স্থান থেকে ট্রলারের তলা ফেটেছে তা খুঁজে বের করার চেষ্টা। এদিকে যদি একটু দেখাই, কি একটা অবস্থা। সাগরে তখন 1 সেকেন্ড যেন জীবনের শেষ সময় মনে হতে লাগলো। এদিকে খুঁজে বের করা হলো কোথায় তলা ফেটেছে, সেখান থেকে কোনোভাবে পানি প্রবেশ ঠেকানো যায় কিনা তার চেষ্টা চলছে। আর ভেতরে জমে থাকা পানি তুলে বাইরে বের করারও কাজ সমান তালে চলছে। এদিকে পানি উঠতে দেখে ট্রলারও ঘুরিয়ে ফেলা হলো। আমাদের বাড়ি ফিরতে হবে। আমরা ফিরতি পথে কিন্তু অনেক পথ, 85 কিলোমিটার। মনের মধ্যে বারবার একই প্রশ্ন, আমরা ট্রলারে থাকা 10 জন কি বাড়ি ফিরতে পারবো? এমন মুহূর্তে নিজের এই দৃশ্য ধারণ করতেও খারাপ লাগছে। আমরা ধরেই নিয়েছি আমাদের ট্রলার ডুবে যাবে, তবুও শেষ চেষ্টা চলছে। এদিকে একটি ত্রিপলার মতো প্লাস্টিকের চাটাইয়ের 4 কোণায় দড়ি বেঁধে সামনের দিকে ফেলে দেয়া হচ্ছে, কারণ সামনের একটা অংশ ভেঙে পানি ঢুকছে। এই চাটাই সামনে থেকে ফেলে ওই ফেটে যাওয়া অংশ বরাবর রাখা হবে, যাতে বাইরের পানি ভেতরে প্রবেশ করতে না পারে এবং পানির চাপ কম থাকে। ট্রলারে সামনের অংশটায় যেখান থেকে ফেটে গেছে তার নিচ থেকে এটা বেঁধে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এদিকে আমি চাইলেও জেলেরা আমাকে কোনো কাজ করতে দিচ্ছে না। তারা বলল আমাকে ক্যামেরা দিয়ে সব তুলে রাখতে। তখন আমিও ভাবলাম দৃশ্য ধারণ করে রাখি, বেঁচে থাকলে এসব ছবি স্মৃতি হয়ে থাকবে। আর যাই হোক, আমি আমার ক্যামেরাও যেন তুলতে পারছিলাম না। মনের মধ্যে এক আতঙ্ক কাজ করছে। তবে জেলেদের দেখে নিজের কাছেই কষ্ট লাগছে। কেমন জীবন, কত অনিশ্চয়তা। হয়তো সাগরে কিছুক্ষণের মধ্যেই হারিয়ে যেতে হবে। আবার মনের মধ্যে সাহস জোগাচ্ছি, ট্রলার ডুবে গেলে আমরা 10 জন তো আছি, যা হবার হবে, কোনো একটা উপায় নিশ্চয়ই হবে। মনে মনে আল্লাহকে ডাকছিলাম, এই মুহূর্তে তিনি একমাত্র রক্ষা করতে পারেন। যেখান থেকে ট্রলার ফেটেছে সেখানে ফেরদৌস ভাই ও বাকিরা রয়েছে। ট্রলারের নিচের ভেঙে যাওয়া অংশ মেরামতের চেষ্টা করছেন তারা, কিন্তু কোনোভাবেই যেন কাজ হচ্ছে না। আমরা একটি ট্রলারের কাছাকাছি এসেছি, সেটিও আধা কিলোমিটার দূরে। আর কাছে আসতেই সেই ট্রলার অন্যদিকে ছুটে গিয়েছে। কি অবস্থা? ওটা বেশি একটা না পানি ধীরে পানি তো ওটা জমলে রবে। মাঝি ট্রলার ঢেউয়ের সাথে তাল মিলিয়ে চালাচ্ছেন। পানি বের করতে ইঞ্জিন ঠান্ডা করার পানির লাইনও ট্রলারের মধ্যে জুড়ে দিয়েছেন। সেই পানি ট্রলারের ইঞ্জিন চলার সাথে সাথে বাইরে পড়ছে। যাওয়া ধরছি এই সময় মানে তুফানে বাড়ি দিয়ে বোট ফাটাই ফেলাইছে। বোটের মানে ওই হাইন ছুড়িয়ে ফেলাইছে, এই কারণে মানে হাইন ছুড়িয়ে পানি উঠে বোট তলাই আর কি যাওয়া ধরছে। তখন তো আমরা নামিয়ে মানে ওই সেবাই লোক মানে আমরা এই কি করছি, করার পরে মানে আর কি এখন পানিটা মারছে। এখন খুলে আশা করি ইনশাল্লাহ যাওয়া যায় বাল্লাই নিলে। আনায় তো যাইতেই পারতেন, আনায় তো আমার নিয়েও হাত তোলা লাগবে, কিন্তু তা আল্লাহ ভালো করছে। কোন জায়গা দিয়া ভিতরে ফাটছে একদম নিচ দিয়া জাল গোলা আর কি জাল যেখানে রাখে, জাল যেখানে রাখে ফুলো টুলো রাখে, এই আর কি এই সামনের কলের গোলা করার। যাই হোক, অবশেষে ট্রলারের পানি ওঠা কমানো গেছে। আশা করা যায় আমরা ট্রলার নিয়ে তীরে ফিরতে পারবো। তবে ঝুঁকিও রয়েছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। ফেরদৌস ভাইয়ের কাছ থেকেই শুনি কি হয়েছে। এই অংশটা ফাড়াইছে আর এই অংশটা ফাড়াইছে। এই যে পানি উঠতে আছে, এই যে পানি উঠতে আছে, এই পানি উঠতে আছে, আর ওই যে ওই পানি উঠতে আছে ভিতর দিয়ে। এই জায়গাতে একটা তক্তাই শুধু ফাড়াই গেলাইছে, আর এই বাহাডারে এই কুইয়াডারে ফাড়াই গেলাইছে। এই জায়গায় ধরো এই কুইয়াডারে ফাড়াই গেলাইছে। এই কুইয়াডা ফাড়াইছে কারণে এর কারণে ওই যে এই জায়গাতে ফাটতে গেছে, একটা তক্তা ছুটতে গেছে। ইনশাল্লাহ এখন যাইতে পারবো আশা করি, শাওন বাইরে নিয়ে কুলে। আন্দাইলে তো আমাদের বিপজ্জনক আছে।
এখন মাঝি খুব জোরেই ট্রলার চালাচ্ছেন, কারণ খুবই ঝুঁকির মধ্যে রয়েছি আমরা। আমাদের দ্রুত তীরে ফিরতে হবে। আমরা দীর্ঘ 2 ঘন্টা ধরে উপকূলের দিকে ফিরছি। আশেপাশে কোনো ট্রলারও নেই। এখন আমরা উপকূল থেকে 50 কিলোমিটার দূরে রয়েছি। অনেকক্ষণ চলতে চলতে জেলের নৌকা পাশ কাটিয়ে যাচ্ছে। মনে হচ্ছিল এই ট্রলারে উঠলে হতো, হয়তো বেঁচে থাকার বড় একটি সুযোগ হাতছাড়া করছি। সামনে গিয়ে কি হয় কে জানে। কিন্তু মাঝি ও জেলেরা শুরু থেকেই চেষ্টা করছেন যাতে এই ট্রলার নিয়েই তীরে ফেরা যায়, কারণ গত 3 দিন বেশ পরিশ্রম করে তারা অনেক মাছ পেয়েছেন। তাছাড়া এই ট্রলারেরও অনেক দাম। এই ট্রলারের সবচেয়ে কম বয়সী জেলে আব্দুল্লাহ। তার কাছ থেকে শোনা যাক ঝড়ের মধ্যে ডুবে যাওয়ার ট্রলার থেকে বেঁচে ফেরার গল্প। মানে আজকের যেভাবে দেখছেন এইভাবে একটা দুর্ঘটনা, তো আপনার সেদিনকে আসছিলাম তো 80 থেকে 82 কিলোমিটার দূরে, দুপুরবেলার দিকে আমরা খেয়াও টানি। ওই সময় একটা জাপসা ছাড়ছে বিশাল ধরনের, ওই জাপসা আমাকে একটা গাইনি ছুটে গেছে। ওইটা আমরা মানে জাল বান্ধা তারপর ওইটা ঠিক করছি। ঠিক করার পর তারপর আমরা আবার ই করছি, জাল দুটো টানছি। তারপর আবহাওয়াটা সব ক্লিয়ার হয়ে গেছে, মানে নীরব হয়ে গেছে। নীরব হয়ে যাওয়ার পর আমরা চালাইয়া পুর থেকে বয়া আসছি। বয়া আসার পর সাগরের ভিতরে বয়া আছে, ওই বয়া আসছি। বয়া এসে আবার খেয়াও দিচ্ছি, মানে বয়ের সাথে খাওয়াতে মানে ওই খেয়াটা ভাই রাত্রে উঠে আসবো। রাইতে উঠে আসার পর আপনার যাই হলো খেয়াটা দিয়ে ভিতরে ঢুকছি। ভিতরে ঢুকে মানে রেডিওটা চালু করছি, সিঙ্গেল ধরছি। সিঙ্গেল দেওয়ার পর শুনি যে 3 নম্বর সিঙ্গেল। তো সিঙ্গেল শুনে আমরা আবার জাল টান লইছি। জাল টান লওয়ার পরে জালটা টানতে টানতে আপনার প্রায় 10টা বাজে। তাই 10টা বাজানোর আগে আপনার মানে আবহাওয়া খারাপ হয়ে গেছে 8টার দিকে রাত। তখন আমরা জাল টানি, ওই আবহাওয়া অবস্থায় জালটা টানছি। জালটা টানিয়া আপনার 10টার আগে চালানো শুরু করছি। রাত্র চালানো শুরু করছি। আপনার চালাইতে 1টার দিকে বোট ফাটাই ফেলাইছে। সামনে দিয়ে কাগজ পেয়েছি, কাগজ তো সিরিয়াল হয়ে গেছে তুবানে, মানে বিশাল তুবানে আসতো। তারপর একটা খাতা দিয়ে ভিতর থেকে 4টে ধরে লোয়া মাইরে দিছে। তখন তা কিছুটা কমছে। কমার পর আমরা মানে আবার এই বোট চালানো শুরু করছি। চালাইতে আপনার 4টের দিকে বোট মানে উপরেই পড়ছে। আসুক তোমার খেলাতে আছে মতো উপরেই পড়ছে তুবনে।
উপরে করার মন্তর আপনার যাই হইলে এই কি করবো 2টা বোট আনলে আমাদের সাথে আমরা 2 বোটটার সিঙ্গেল দিছি তা বোট 2টা আমাকে দিক ফিরাইছে ফিরানোর পর তারা মানে কুলাইতে না পাইরা তারা আমাকে নিয়ে নাই তারা আবার চলে গেছে উল্টো ভাই আপনাদের আর তুলিই নাই না, দেখে না আমগর পরে আপনারা কিভাবে ফিরলেন? আমরা মানে 3টে বয়া ছিল গোল বয়া ওই বয়া 3টে ধরে আমরা 13 জনে 22 ছিলাম বাঁচতে বাঁচতে আমাকে পশ্চিম লই গেছে প্রচুর তো সকাল 7টার দিকে দেখি যে 2টা বোট আসে পশ্চিম থেকে তো বোট 2টা দেখি আমরা 3টে বয়া 3 দিকে চলে যাই সাইডে দিয়ে যে একটা বয়া শুধু বোট ধরতে পারি তাইলেই হবে তারপর আমাকে উড়ে নিবেন তারপর আমরা 2টে বয়া একদিকে গেছি আমি ছিলাম যে বয়টা ওই বয়টা ছিল মাজারে আর 2টে 2 সাইডে ছিল তা আমরা একটা বোট খেয়াইছি খেয়ার পর ওই বোটটা আমাকে উড়েছে উড়ানোর পর আমরা আবার যাই তাদেরকে আবার সবাই উড়েছি আর 2টে বয়া ছিল ওই বয়া 2 উড়েছি সব মানে উড়ানোর পরে আপনার এবার উঠেছে প্রায় 7:30টার দিকে 7টা 7:30টার দিকে সকাল হ্যাঁ সকাল রাত্র 4টার দিকে বোট পড়ছে মারি গেছি তারপর সাঁতার কাটছি তারপরে সাঁতার কাটার পর ওই উড়ানোর পর আমগো নিয়ে আসছি প্রায় 2টার দিকে নেওয়ার পর আমগঞ্জে খবর দিচ্ছে ট্রলারে এসে আবার নিয়ে গেছে আমগো আসার সময় আমি কোস্টগার্ড থেকে লাইফ জ্যাকেট নিয়ে এসেছিলাম তাদেরকে ধন্যবাদ আমাকে এই লাইফ জ্যাকেট দেওয়ার জন্য। আমরা উপকূলের কাছাকাছি এসেছি তবে এখনো প্রায় 3 কিলোমিটার দূরে রয়েছে সামনে এগুতে চোখে পড়ে সাগরের ঢেউয়ের ভিন্ন এক সৌন্দর্য তবে ট্রলারের পানি ওঠার আতঙ্ক যেন এই সৌন্দর্য ম্লান করেছে। আমরা কিছুক্ষণের মধ্যেই ছকিনা খালে প্রবেশ করব। অবশেষে আল্লাহর রহমতে আমরা সকিনার খালে পৌঁছালাম। জেলেরা প্রথমে মাছ বাজারের ঘাটে ট্রলার নোঙর করবেন, এরপর মাছ রেখে তারা ট্রলার মেরামতের জন্য ডকইয়ার্ডে নিয়ে যাবেন।
ট্রলার থেকে মাছ নামানোর পর মাঝিরা যেহেতু ডকইয়ার্ডে যাবেন, তাই আমি এখানেই নেমে যাব। আমরা যারা সাগরে থাকি, যে আবহাওয়ার যে বিষয়টা, এটা প্রত্যেকটা বোর্ডে মনে করেন আমরা রেডিও বাজাইয়ে, মানে রেডিও সেন্টার দিয়ে আমরা এই আবহাওয়ার সংকেতটা আমরা সবসময় শুনি। দেখা যাচ্ছে সাগরের ভিতরে যখন আমরা চলে যাই, আমাকে সবচেয়ে যে সুযোগ সুবিধা হয়, এটা হয় যদি নেটওয়ার্কটা কোনো যদি আমরা টাওয়ারটা পাই, সবচেয়ে আমরা সুবিধা, এই জন্য আমরা সুবিধা পাই। কারণ টাওয়ার থাকলে আমরা খুলে যোগাযোগ করতে পারি, কি আশায় বিষয়ে সব কিছুকে আমরা খুলে বলতে পারি। দেখা গেছে আমাকে বাংলাদেশে ভারতের কিছু বোট আসে, তাদের ওয়্যারলেস থাকে, তারা একটা আরেকটারে ফোন দিয়ে আনে বা সব একলগে থাকে। হ্যাঁ, কোনো একটা সমস্যা হইলেও অন্য যে বোটগুলো আছে এই বোটগুলায় তাদেরকে আশ্রয় দেয়। আর দেখেন আমরা যারা বাংলাদেশি যে বোটগুলো আমরা ট্রলারে আসছি, দেখা গেছে আমরা এই জায়গায় একটা অনেক দূর আর একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তখন ওই বোট দেখে না দেখে না, যদি চালানোর সময় যদি সামনে পড়ে তো আমাকে তুলে। এইভাবে একটা বিষয়, যদি মনে করেন সাগরে বাংলাদেশে নেটওয়ার্ক পাওয়া যাইতে বা নেটওয়ার্ক থাকতে, তাহলে এই সমস্যা কত বছর ধরে আর কি ট্রলারে চালান বা ট্রলারে মাছ ধরার সাথে আছেন? আমি প্রায় 20 বছর ধরে। দেখেন জেলেদের সমস্যা এটা, একটা বোট বানাইলে মনে করেন 7 থেকে 8 বছর যায়, মানে আগাছা কাঠ দিয়ে বানাইলে। হ্যাঁ, যে ক্যাশটা খাড়ায় ওই ক্যাশটা মনে করেন ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে 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 এক পর্যায়ে যায়, দেখা গেছে যদি সিজন ভালো হয় তো কিছু টাকা আয় হয়, সিজন না ভালো হইলে অনেক মানুষই এই জালিয়াগিরি দিয়ে অনেক লস হয়েছে। আর কিছু মানুষ হালকা, কিছু মানুষ লাভবান আছে। দেখা গেছে এটা হইলে সম্পূর্ণ নির্ভর করে মাছের উপরে। তো বাংলাদেশে একটা সমস্যা দেখা যায়, এই সমস্যাটা একটু বড় সমস্যা, যেমন অবরোধ। 65 দিন যে অবরোধটা দেয় বা 25 দিন যে অবরোধটা দেয়, এই 25 দিন যে অবরোধটা, এটা দেওয়া অত্যন্ত ভালো। আর এটা আমরা সবসময় মেনে চলি, যে অবরোধটা 65 দিনের, এই অবরোধটা দেখা গেছে আমাকে অনেক ক্ষতি হইতেছে। যেমন যে বাংলাদেশের যে সম্পদ, এটা আমাদের দিকে অবরোধ থাকে। ভারত পাশাপাশি রাষ্ট্র ভারত লাগে, ওই সময় অবরোধ থাকে না, কিন্তু ভারতের বোটগুলো আইসা বাংলাদেশে, তারপর তারা মাছটা ধরে নিয়ে যায়। এই গেলে একটা বিষয়। আর একটা বিষয় হইলে 65 দিন যে অবরোধ, এই অবরোধের সময় সরকার আমাকে চাল দেয়, ঠিক আছে, চাল দেয়, ঠিক আছে, কিন্তু এই 65 দিন অবরোধ যদি ভারতের সঙ্গে সঙ্গে দিত, আমরা মনে করি এটা সবচেয়ে উত্তম হতো। আমি নামলাম এইমাত্র, ট্রলারও তারা ছেড়ে দিয়েছেন। 3 দিন একসাথে থাকার পর মাঝি ও জেলেদের বিদায় দেওয়ার পালা। এই কয়দিনেই তাদের সাথে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছে তা আত্মায় মিশে থাকার। যাবার পথে যতদূর থেকে তাদের দেখা গেছে, তারা ততক্ষণ হাত নাড়িয়ে আমাকে বিদায় দিচ্ছেন। আমিও হাত নাড়িয়ে বিদায় নিলাম। জীবনযুদ্ধে ভালো থাকুক তারা। ট্রলার থেকে নামার পর মনে হচ্ছিল আমি এক নতুন জীবন পেয়েছি। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা, তিনি আমাদের রক্ষা করেছেন। এই ভাবতে ভাবতে সামনে এগুতে লাগলাম। এদিকে মাছ ব্যবসায়ী বেলাল মোল্লা দীর্ঘ বছর ধরে মাছের ব্যবসা করেন। তিনি বললেন, জেলেদের জীবন নিরাপদ রাখতে তাদের অনেক কিছু প্রয়োজন। আমরা এই অলসের জন্য মৎস্য অফিসে তালতলী উপজেলায় আমরা অনেকবার বলছি, তারা বলছে যে হয় হইবে, কিন্তু এখন পর্যন্ত আমরা অলসের কোনো ব্যবস্থা পাইনি। তাই আমাকে ওটা একটা ডিভাইস দিয়েছে, ও ডিভাইসে কোনো উপকারিতা আমরা পাইনি। প্রতিটা ডিভাইস আছে, কিন্তু ডিভাইস কোনো উপকার হয় না। মানে সিগন্যাল দিলেও কোনো না, ওরা কোনো, তারা বলে যে সিগন্যাল দিলে এটা আপনাকে জানতে পারবেন, কিন্তু আসলে আমরা ওটা কোনো ফলাফলই পাইনি। ডিভাইসটা একটা মানে বাক্সের মতো, ভিতরে একটা সিমের নাম্বারও আছে, নেটওয়ার্ক পায় না। তারা আর কি আমাকে বলছে, কিন্তু আমরা ওটা কোনো উপকারিতা পাইনি। আর তারা বলছে যে আমাকে দেবে আপনার জিপিএস, তারা বলছে যে প্রত্যেকের বোর্ডে আমরা জিপিএস দেবো, কিন্তু শুধু বলছে, কিন্তু এখন পর্যন্ত জিপিএস কোনো ব্যবস্থা করে না। এমন কোনো বছর নাই ক্ষতিগ্রস্ত আমরা না হয়, কেউ বোর্ড যায়, কোনো মানুষও ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আমাদের এমন মানুষ আছে গেছে আর লাশও পাওয়া যায় না, এরকম ব্যবস্থা হয়েছে, কিন্তু অনেকে লাশ পাওয়া গেছে, অনেকটা পাওয়া যায়। বর্তমানে আমাকে এই জায়গায় কয়লা বিদ্যুৎ কেন্দ্র করছে বাংলাদেশ সরকার, এখানে কয়লা নিয়ে জাহাজ ওঠে এবং যায়, আরও অন্যান্য জাহাজ ওঠে। জেলেদের খুব পরিমাণ ক্ষতি হয়। একটা জাহাজ গেলে 1 থেকে 150 জেলে আছে, সমস্ত জেলে জালগুলো শেষ হয়ে যায়। জাহাজ উঠবে ঠিকই আছে, কিন্তু তারা ভয় করতে হয়, অথবা জাহাজ আজকের উঠবে তারিখটা আমাকে জানানো হয় যে আজকে কিন্তু জাহাজ উঠবে, দরকার আমরা একটা দিন খেয়াও পাবো না, কিন্তু তারা কোনো দেয় না, তারা বলে না, কিছু না, কোনো ভয়াও নাই যে কোন লাইন দিয়ে উঠবে।
আমাকে যা জেলের জাল ধরা থাকে তারা উঠতে হয় সিরিয়াল উঠতে হলে আমাকে 1 থেকে 1.5 জালে থাকে জাল পাতা প্রত্যেকে জাল এই আজকেরও জাহাজ ধরছে প্রত্যেকটা বোর্ডে জাল শেষ হয়ে গেছে মানে এই বর্তমানে মাছ তো কম হয় এর একটা কিন্তু বর্তমানে একটা জাহাজের থেকে একেবারে জাল লস হয়। তো আমি আমার বাড়ির পথে ছুটতে লাগলাম, মনে হলো জীবনে আবার নতুন এক পথ চলা শুরু।